আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত দুঃখের সঙ্গে কতগুলো কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর মন্তব্য করবেন, জানাবেন আমাকে। আপনারা নিশ্চয়ই জানেন, যারা আমার অনুষ্ঠান দেখেছেন, যে 1 মাস আগেও আমি ডক্টর ইউনূস আরো 5-7 বছর বা বেশি ক্ষমতায় থাকুন এই মন্তব্য করেছি বারবার। ডক্টর ইউনূসকে আমি রাখতে চেয়েছিলাম 5-7 বছর। আমি মনে করি তার দিন শেষ হয়ে গেছে। ইউনূস সরকার সীমা অতিক্রম করেছে এবং আপনারা জানেন, আল্লাহ বারবার বলেছেন তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। সো এনাফ ইজ এনাফ। ডক্টর ইউনূস, আপনি চেষ্টা করেছেন, আপনার সীমিত অভিজ্ঞতা, দূরদর্শিতার অভাব, রাজনৈতিক অপরিপক্কতা এবং স্বজন প্রীতি, আপনি কাউকে না করতে পারেন না, হয়তো চক্ষু লজ্জায় ভোগেন। কি আপনার মনের ভিতরে আছে আপনি জানেন আর আল্লাহ জানেন। আপনি যাদের নিয়ে সংসার করছেন, ঘর করছেন, সরকার করছেন, আপনি যাদের উপদেষ্টা হয়েছেন, সেটা আপনার জন্য লজ্জাস্কর না হলেও লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। মানে আপনি কোনো কথা গুছিয়ে বলতে পারছেন না, আপনার ভেতরে রাজনৈতিক পরিপক্কতা নেই, আপনি প্রচন্ড সিদ্ধান্তহীনতায় ভুগছেন, খুবই ইমোশনালি চার্জ। আপনি মাইক্রো ক্রেডিট নিয়ে, গ্রামীণ ব্যাংক নিয়ে, সব সারাক্ষণ বাংলাদেশ নিয়ে ইমোশনালি চার্জড কথাবার্তা বলেন, যেগুলো অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানের থিওরি দিয়ে বিচার করা যায় না। সুতরাং আপনি সব তালগোল পাকিয়ে ফেলেছেন ডক্টর ইউনূস, এবং ফলে আপনি সীমা অতিক্রম করেছেন। তাই আমি মনে করি আপনাকে 5-7 বছর রাখার কথা চিন্তা করতাম, আমি সমর্থন করতাম, প্রতিবাদ করতাম যে 5-7 বছর থাকতেই হবে। 1 মাস আগেও বলেছি। এখন আমি মনে করি আপনার দিন শেষ। আপনি যে সরকার উপহার দিয়েছেন, ওটা একটা কোমর ভাঙা সরকার। এই কোমর ভাঙা সরকার বেশি দিন থাকলে বাংলাদেশেরই কোমর ভেঙে যাবে, আমরা সেটা চাই। আপনার সরকার সংস্কার করবে শুনেছিলাম, 7টার মতো সংস্কার কমিশন হয়েছে এবং অনেক বিতর্কের জন্ম দিয়েছে আপনার এই সংস্কারগুলো। 1 নাম্বার হচ্ছে, আপনি নির্বাচন দিতে চেয়েছেন, দেবেন বলে অঙ্গীকার করেছেন ডিসেম্বরে অথবা জুন মাসে 2026। ধরে নেই 2026-এর ওই বর্ষাকালে জুন মাসে নির্বাচন হতে পারবে না, ওই গরমের দিন, বর্ষার দিন। নির্বাচন আপনাকে মার্চের ভেতরে দিতে হবে। তো 1 বছরের কম সময় আছে। এই 1 বছরের কম সময়ের জন্য আপনি 7টা সংস্কার কমিশন করলেন কেন? কি উদ্দেশ্যে? আপনি কি মনে করেন এই সংস্কার কমিশন আরো 7 বছর ক্ষমতায় না থাকলে তারা কোন সংস্কার করতে পারবে? আপনি অত বড় প্রজেক্টে গেলেন কেন? প্রথমত, আপনার প্রথম কাজ ছিল যারা যারা জুলাই বিপ্লবে মানুষ হত্যা করেছে, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, তাদেরকে গ্রেপ্তার করা, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা ছিল বহু আগেই। অগাস্ট মাসেই আপনি 8 তারিখে ক্ষমতায় নিলেন। এই অগাস্টের 15-20 তারিখ থেকেই বড় জোর বিচার শুরু হওয়া উচিত ছিল, এবং 2-3 মাসের ভেতরেই কয়েক শত লোকের ফাঁসি হওয়ার কথা ছিল। আমি খুব মৃত্যুদণ্ডের পক্ষপাতী নই, তবে বাংলাদেশের পেনাল কোডে যেহেতু মৃত্যুদণ্ডের বিধান আছে যারা মানুষ হত্যা করে, তাই প্রমাণ দিয়েই তাদেরকে ফাঁসি দিতে পারতেন, এবং কয়েক হাজার লোককে আপনি যাবজ্জীবন কারাদণ্ড ও 20-25 বছরের জেল দিতে পারতেন। আপনি ওই পথে যাননি, গেলে
ওয়াকারুজ্জামান এখনো বহাল তবিয়তে ইউনিফর্ম পরে বসে থাকতো না। ক্যান্টনমেন্টে, গ্যারিসনে, বিভিন্ন জায়গায় জিওসিরা, বিভিন্ন জিওসি, র্যাবের প্রধান, সরি বিজিবির প্রধান, পুলিশের অধিকাংশ অফিসার, আমলা অধিকাংশ, এর সবগুলোই হাসিনার দালাল। তাদেরকে নিয়ে আপনি এর ভেতরে আপনি নির্বাচনের জন্য কাজ করেন। অন্য কথা, সংস্কার একেবারেই ভুলে যান। যে যে কমিশন গুলো করেছেন ওদের রিপোর্ট ড্রাফট করে রাখতে বলেন, নির্বাচিত সরকার এসে তারপরে তারা যদি মনে করে ধীরে ধীরে ওটা হবে তখন তারা করবে। আপনি সংস্কারও করবেন, তারপর 1 বছরের ভিতরে নির্বাচনও করবেন, এটা অবিশ্বাস্য ব্যাপার। এর মাঝখানে নিশ্চয় আপনার পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা আমরা জানি না। যে জন্য সেন্ট মার্টিনস আপনি জনগণের আওতার বাইরে রেখেছেন। সেন্ট মার্টিনস খুলে দেন, মার্কিনীদের ঘন ঘন আসা যাওয়া বন্ধ করে দেন, এবং সেনাবাহিনীর এই যে বিচার হয়নি যে খুনিরা তারা ক্ষমতায় বসে আছেন তাদের সরান। জনগণ চাইবে আপনি ক্ষমতা থাকুন, আমি বললেও আপনাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবেন না। আপনি যদি এই মুহূর্তে 500 ব্যুরোক্র্যাট, আমলা, পুলিশ, সেনাবাহিনীর লোককে ধরে যাবজ্জীবন কারাদণ্ডের, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন, দেখবেন আপনি একটা কিছু করতে পারছেন। সেই ইচ্ছা আপনার নেই। আপনার যোগ্যতা সম্পর্কে আমার আস্থা নেই, আপনার পরিকল্পনা সম্পর্কে আমি একেবারেই মনে করি আপনি একটা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন। আপনি ষড়যন্ত্র করছেন। বাংলাদেশকে আমেরিকা, ভারত ও মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশের মাতব্বরি করার জন্য আপনি ছেড়ে দিচ্ছেন। ভারত পাকিস্তানের যুদ্ধ যেটা বললাম শেষ হয়নি, বড় আকারে যুদ্ধ হবে, এবং এমত অবস্থায় বাংলাদেশ একটা মার্কিন ভারতীয় সরকার বাংলাদেশের জন্য মহা বিপদ ডেকে আনবে। আপনার সরকার দীর্ঘায়িত হলে চীনকে আমরা এখানে দেখব বন্ধু হিসাবে নয়, শত্রু হিসাবে। সেটা কিন্তু কাম্য নয়। চীনকে খেপিয়ে মার্কিন ভারতের দালালি করে ডক্টর ইউনূস সরকার ক্ষমতা থাকতে পারবেন না। আপনি এখনই ক্ষমতা ছাড়ার পরিকল্পনা করুন, সংস্কারের কথা ভুলে যান। এবং সংস্কারের রিপোর্ট যদি আসে, রিপোর্ট আসতে তো কয়েক বছর লাগবে, তারপর সেটা চালু করতে আরো কয়েক বছর লাগবে। বাংলাদেশ কি ততদিন ভেরান্ডা বাজবে? আর আপনি যদি সৎ পথে থাকতেন, আপনি তো মার্কিন ভারতের লেজুর বৃত্তি করছেন, এটা তো এখন প্রকাশ্য হয়ে গেছে। আগে প্রচ্ছন্ন ছিল, এখন প্রকাশ্য হয়ে গেছে। আপনি এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন এবং দিল্লির কথা মতো চলেন, তাদের লোকজনকে ক্ষমতায় রেখে দিয়েছে, এবং আপনার সরকার মূল সমস্যা এড়িয়ে চলছে। ওয়াকার এন্ড কোম্পানি এখনো বহাল তবিয়তে। তো বাংলাদেশে কয়টা সরকার চলছে? কমপক্ষে 2টা, একটা আপনার আর একটা ওয়াকারুজ্জামান এন্ড আসিফ নজরুল গং এবং জেনারেলদের। এবং আপনি মার্কিন ভারত পন্থী। মার্কিন প্লাস ভারত ইজ ইকুয়াল টু মহাবিপদ। এই ইকুয়েশনটা আমার ইকুয়েশন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, তার সঙ্গে ভারত, ফল কি? সমান সমান কি হবে? মহাবিপদ, মহাবিরাট সংকট। এবং দ্রব্যমূল্য, চাঁদাবাজি, হত্যা, অ্যানার্কি, ঘেরাও, অবরোধ, প্রতিবাদ, হরতাল, প্রতিবাদ, এবং কোথাও মানুষ ছেলে মারা যাচ্ছে, উপাচার্যের অপসারণ চাই, উপাচার্যের কথাবার্তা, ভাষা, এগুলো শুনলে মনে হয় যে দেশে কোনো সভ্য সমাজ নাই, সমাজ ভেঙে পড়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে শুধু আপনি না, প্রধান বিরোধী দলেরও গড়িমসি ছিল, তবে জনগণ এসব সহ্য করে না। জনগণ চায় আওয়ামী লীগ অবিলম্বে নিষিদ্ধ হোক। এই নারী কমিশনের ব্যাপারে, অনেক ব্যাপারে আমি একমত, নারীদের সমান অধিকার দেওয়ার ইত্যাদি দেওয়ার ব্যাপারে, কিন্তু তাড়াহুড়া করে ম্যান্ডেট ছাড়া ডক্টর ইউনূস আপনি এত বড় একটা সমস্যার সমাধান করতে পারবেন না। এই যে নারী সমস্যারই মনে করেন, এটা করতে কমপক্ষে 5 বছরের ফুল টাইম কাজ। এটা
এর জন্য আমাদের সমাজ, সংস্কৃতি, হুজুরিরা কি বলেন, সাধারণ মানুষ কি বলেন, মেয়েরা কি বলেন, পুরুষতান্ত্রিক সমাজ কি চিন্তা করে, আপনি কি এগুলো চিন্তা করে দেখেছেন? দেখেননি, সময় পাননি। আপনি মনে করেছেন কমিশন মানে এদের রিপোর্ট দিয়ে দিব, হয়ে যাবে। আলী রিয়াজকে বলে দিয়েছে সংবিধান সংশোধন করে দাও, ফাট 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 হয়ে গেল। মজুমদার সাহেবকে বলে দিয়েছি, উনি বিভিন্ন রকম সুশাসনের ব্যবস্থা করে দেবেন। এভাবে ফরমায়েশি কাজ হয় না। পাকিস্তানকে ধ্বংস করার মতো শক্তিধর করে তারপরে তারা একটা যুদ্ধ করবে, এবং ওই যুদ্ধে তাদের পরিকল্পনা হচ্ছে পাকিস্তানকে ইরাকের মতো ধ্বংস করে দেবে। সাদ্দাম হোসেনের ইরাক যে অবস্থা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা কি পাকিস্তানিরা না পারলেও, কিছু করতে না পারলেও, ডক্টর ইউনূস আপনি কি মনে করেন চীন হাতের উপর হাত দিয়ে বসে থাকবে? চীন এখানেও কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহার করার মতো একটা আয়োজন করে ফেলবে। তখন কিন্তু বাংলাদেশও ওই আয়োজনের ভেতরে পড়ে যাবে। আপনারা আরাকানকে স্বাধীন করাবেন, মিয়ানমার সরকার কি বসে বসে আঙ্গুল চুষবে? মিয়ানমার তখন পুরো চট্টগ্রাম বিভাগ দখল করে নেবে। আপনার এই কোমর ভাঙা সেনাবাহিনী দিয়ে আপনি কিছু করতে পারবেন না। সংখ্যায় অনেক, কিন্তু তাদের মাল মশলা নাই, গুলি অ্যামুনিশন নাই, যন্ত্রপাতি নাই, হাসিনাই এগুলো এভাবে করে রেখেছে 15 বছরে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে একেবারে হিজড়া বানিয়ে রেখে দিয়েছে। তারা কোনো কাজ করতে পারবে না। আপনি এখন চীনকে ডিঙ্গিয়ে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করছেন, ভারতকে খুশি রাখার চেষ্টা করছেন, আবার বাংলাদেশিদেরও বলছে তোমাদের সংস্কার দিচ্ছি। এতগুলো পার্টি আপনি খুশি রাখতে পারবেন না। ইতিমধ্যে দেখেন কিভাবে বিক্ষোভ হচ্ছে। বেকার সমস্যা দূর করার ব্যাপারে, শিক্ষা সংস্কারের ব্যাপারে আপনি কিছুই করেননি। দেশে এখনো 3 রকমের শিক্ষা প্রচলিত: ইংরেজি, বাংলা, মাদ্রাসা। ইংরেজি হচ্ছে ছেলেরা পাশ করে, ছেলেমেয়েরা পাশ করে বিদেশে চলে যাবে, অথবা ভালো ভালো চাকরি করবে দেশে। বাঙালি মিডিয়াম যারা, তারা একমাত্র সিভিল সার্ভিস করতে পারবে, আর কোনো চাকরির তাদের যোগ্যতা নাই। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট আমি পড়েছিলাম 2019 সালের, বাংলাদেশের 40% ছাত্র যারা বাংলা মিডিয়ামে পাশ করেছে তারা বেকার। সুতরাং এই বেকার সমস্যা দূর না করলে, এই যে কথায় কথায় মিছিল, কথায় কথায় মারামারি, চাঁদাবাজি কেন করছে? চাকরি নাই। চাকরি কেন নাই? যে লেখাপড়া করেছে সেটাতে চাকরি পাওয়া যায় না, তাহলে কি করবে? তারা তো বাড়িতে বসে বাবা মার উপর কতদিন খাবে? শুধু ওই ছেলেগুলো রাস্তায় নেমেছে, এবং এটাকে বন্ধ করার জন্য আপনার আশু সমাধান দরকার ছিল। শিক্ষা ব্যবস্থাকে সংস্কার যদি আপনি করতেন, জনগণ আপত্তি করত না। আপনি নারী সংস্কার করতে গেছেন। এভাবে চলে না। আপনি সবাইকে খেপিয়ে বা সবাইকে খুশি করে শাসন করতে পারবেন না। আপনার সাইড সিলেক্ট করতে হবে, কাদের কাদের আপনি খুশি করবেন আর কাদের কাদের বিরাগ ভাজন করবেন। আপনি আওয়ামী লীগকেও খুশি রাখতে চান, বিএনপিকেও খুশি রাখতে চান, ভারতকেও খুশি রাখতে চান, হুজুরদেরও খুশি রাখতে চান, মহিলাদেরও খুশি রাখতে চান, আবার চীনকে খেপিয়ে দেবেন এসব করে, মৌলভী সাহেবদের খেপিয়ে দেবেন। তা আপনার বেস কোথায়? আপনার বেস তো কিছু নাই। আপনি কাদের নিয়ে রাজনীতি করবেন, কাদের নিয়ে সংস্কার করবেন? হাই টাইম আপনি এখন মানে সম্মানে কেটে পড়ুন। আমি 1 মাস আগে বলেছি আপনাকে 5-7 বছর দেখতে চাই। আমি ঠিক আপনার ভেতরের পরিকল্পনাটা বুঝতাম না। সুতরাং আমি আপনাকে সমর্থন করেছিলাম বলেই চিরকাল সমর্থন করে যাব। এখন আমি আপনাকে একজন ষড়যন্ত্রকারী হিসাবে দেখি, একজন যিনি আরাকান বোঝেন না, চট্টগ্রাম বোঝেন না, যিনি পশ্চিম পূর্ব সংকট বোঝেন না, আমেরিকার শুধু আপনি IMF এবং আমেরিকা বোঝেন, আপনি গ্লোবাল পলিটিক্স বোঝেন না। ডক্টর খলিলুর রহমান আপনাকে যেটা বোঝায় আপনি সেটাই বোঝেন, কেন উনিও পশ্চিমাদের ভাষায় কথা বলেন।
সুতরাং নির্বাচন ডিসেম্বরে না জুনে হবে, ধরেন করবে। এই যে সংকট, এই যে বেকার সমস্যা, এটা দূর করতে না পারলে চাঁদাবাজিও বন্ধ হবে না। যে দলই ক্ষমতায় আসুক তাদের সবচেয়ে আগে চাকরির নিশ্চয়তা দিতে হবে। ডক্টর মির্জা ফখরুল বলেছেন 1 কোটি চাকরির ব্যবস্থা করবেন। 1 কোটি না হলেও কয়েক লক্ষ চাকরির ব্যবস্থা করতে হবে। চাঁদাবাজি এবং এই যে শাহবাগে বসে পড়ছে, কিছু হলেই রাস্তায় নেমে পড়ছে, এটি আনরেস্টটা কেন? এই আনরেস্টের সাইকোলজিক্যাল ইকোনমিক কারণটা আপনাকে বুঝতে হবে। আপনি তো ইকোনমিক্সের লোক। যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। আমি মনে করি সময় এখন পাকা, আপনার দিন ফুরিয়ে গেছে। এই আপনার ফলটা পরিপক্ক হয়ে মাটিতে পড়ার জন্য অপেক্ষা করছে। আপনি এখন মাটিতে নেমে পড়ুন। গাছে আর থাকবেন না, গাছে থাকার সময় আপনার শেষ হয়েছে। আমাদের এই বিপ্লব আমরা ব্যর্থ হতে দেব না। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।